তুমি অঙ্কনের কাছে আসবো। অঙ্কন, এই যে বলছিলাম যে একটার পর একটা দুর্নীতি সামনে আসছে এবং আরেকটা জিনিস আমি একদম তোমার চোখের সামনেই দেখালাম, আপনার চোখের সামনেই দেখালাম। রেজিস্টার্ড সকালে, রাত্রিবেলা গিয়ে খুব কষ্ট করে সম্ভবত বুকে পাথর রেখে বোধহয় লাল দিয়ে লিখতে হয়েছে রিমুভড সন্দীপ ঘোষ। আর ডক্টর তিনি নেই, এবার সেটা স্বীকার করছেন শেষ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। কি বলবেন? না, আপনারা সচেতন সংবাদ মাধ্যম হিসেবে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে এই বিষয়টি আজকে সকালবেলাতেই তুলে ধরেছেন। আমিও সেটা দেখছিলাম এবং আমিও অবাক হয়ে তখন আপনাদের প্রতিবেদনটা দেখে আমি তখন নিজেও সার্চ করতে গেলাম এবং তখন অবধি তাকে রেজিস্টার্ডই রাখা হয়েছিল। আপনাদেরকে আরও একবার ধন্যবাদ যে আপনারা এটা লাগাতার সম্প্রচার করেছেন এবং যার ফলে হয়তো ওই ব্যাপারটা হয় না যে কাগজে লেখো নাম সে নাম ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম সে নাম ক্ষয়ে যাবে, কিন্তু সন্দীপ ঘোষের নাম তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয়ে লেখা রয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রশাসন, রাজ্য সরকার এই রকম একজন রত্নকে তারা কোনোভাবেই হাতছাড়া করতে পারছিলেন না। তাই হৃদয়ে লেখা নাম সে নাম তো ওয়েবসাইটেও রয়ে যাবে, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু এখন যাই হোক টনক নড়েছে এই প্রশাসনে, দেখে সন্তুষ্টি লাগছে। এবার দেখুন, যে দুর্নীতির কথা বলা হচ্ছে, আরজি কর যার এপিসেন্টার হিসেবে এখন অবধি আমাদের সামনে উঠে এসেছে, গোটা স্বাস্থ্য ব্যবস্থা জুড়ে, গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা জুড়ে এই দুর্নীতি আমরা দেখে গেছি। লাগাতার দুর্নীতি, সে বেড পাওয়া থেকে, ওষুধ থেকে শুরু করে, ভর্তি হওয়া থেকে শুরু করে, ট্রিটমেন্টের কস্ট থেকে শুরু করে সর্বত্র দুর্নীতি। এটা নতুন কিছু নয়। এই সন্দীপ ঘোষ কতটা প্রতিহিংসা পরায়ণ এবং রাজ্য প্রশাসনের মধ্যে, মুখ্যমন্ত্রীর নিজের দপ্তরের মধ্যে তার কতটা প্রভাব রয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি। তিনি তো কিছু জানতেনই না। মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তিনি নিজে কিচ্ছু জানতেন না। তিনি বিভিন্ন সময় বলেছেন এবং আমার প্রত্যেক গেস্টকে বলবো, নিশ্চয়ই আপনাদের মনে আছে যেদিন স্বাস্থ্য ভবনের সামনে শটাং চলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বললেন আমি কিছু জানতামই না, আমি জানলে এসব কিছু হতোই না। এই বিষয়গুলো নিয়েই আমাদের বারবার আসতে। এই মুহূর্তে একবার আমি রঞ্জন বাবুর কাছে যাব, যুগ্ম রাজ্য সম্পাদক IMA, তার কাছে একবার যাব একদম এই এলিমেন্টাল প্রশ্নটা নিয়ে, যে আমরা প্রথমে দেখেছিলাম সাসপেন্ডেড, আপনাদের অনুমোদনেই তারপর রাজ্য মেডিকেল কাউন্সিল সেটা শিলমোহর দেয় এবং তারপর আজকে আবার রেজিস্টার্ড, আবার রিমুভড। এটা কি খেলা চলছে রঞ্জন বাবু? সন্দীপ ঘোষ তো এখানে মিস্টার ইন্ডিয়ার মতো কাজ করছেন, আর পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলটা হচ্ছে মনোজদের অদ্ভুত বাড়ি, যেখানে কি যে ঘটছে কেউ জানে না। তিনি অমনিপোটেন্ট, অমনিপ্রেজেন্ট এন্ড অমনিসিয়েন্ট, তিনি হচ্ছেন সর্বশক্তিমান, একমেব অদ্বিতীয়ম। এবং আমরা যদি দেখি যে বেঙ্গল মেডিকেল অ্যাক্ট যেটা আছে 1914 সালের, সেই আইন অনুযায়ী যেভাবে বরখাস্ত করা প্রয়োজন সন্দীপ ঘোষকে, সেটা তিনি করেননি। ডক্টর সুদীপ্ত রায়, যিনি পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি, তিনি মৌখিকভাবে রেজিস্ট্রারকে জানিয়েছেন এবং তার উপর ভিত্তি করে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল হয়েছে। অথচ ভেতরে যদি সার্চ করা হয় তাহলে সেই ডার্ক ওয়েবের মতো তার নামটা ভেসে উঠছে এবং এটা কোনো আইনগত পদ্ধতি নয়। মৌখিকভাবে জানিয়েছেন, আপনি বললেন মৌখিকভাবে জানিয়েছেন, তাতেই বাতিল হয়েছে। হ্যাঁ, এটা কোনো আইনগত পদ্ধতি নয়, কারণ IMA এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং PTW থেকে আমরা যখন যাই, রেজিস্টার তো তার মেয়াদকাল উত্তীর্ণ হয়ে গেছে 4 বছর আগেই, 6 মাসের এক্সটেনশন 3.5 বছরে চলছেন। তিনি তো কথাবার্তাও ঠিকমতো বলতে পারছেন এবং তার কথার কোনো সামঞ্জস্য নেই। এবং সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশনের বাতিল করতে গেলে তাকে শোকজ করতে হবে এবং তার সাথে 14 জন যারা নির্বাচিত এবং মনোনীত সদস্য আছে তাদের গভর্নিং বডির মিটিং করতে হবে। কিন্তু তা না করে ক্লজ G ক্লজ H 7 জন, এবং তার মধ্যে এই মিটিং করে যদি অধিকাংশ সদস্য মতামত দেন যে তার রেজিস্ট্রেশন বাতিল হবে, তাহলেই সেটা বাতিল হওয়ার প্রক্রিয়া। সুতরাং এটা একটা আইওয়াস ছাড়া কিছুই নয়। এবং এক্ষেত্রে তাকে রেখে দেওয়ার যে 4 ঘন্টার মধ্যে বদলি করা হলো চিকর থেকে ন্যাশনাল মেডিকেল কলেজ, এবং তাকে যেভাবে রাগঢাক করে রেখে দেওয়া হয়েছে সব জায়গা থেকে, তাকে বাঁচিয়ে রাখা মুখে মুখে হচ্ছে মৌখিক। আমি একবার নীলাদ্রি বাবুর কাছে আসবো, কারণ মৌখিক সেটাও জনগণের অসন্তোষের কারণে। এবং আমরা যখন ডেপুটেশন দিয়েছি, আমরা স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে যখন যাই, তিনি বলেন এটা একটা অটোনমাস বডি, আমাদের কিছু করার নেই। কিন্তু আমরা 72 ঘন্টার মধ্যে রেজিস্ট্রারকে সময় দিয়েছি যে সন্দীপ ঘোষকে প্রপার ওয়েতে তাকে শোকজ করে এবং গভর্নিং বডি মিটিং দেখে তাকে যেন পুরোপুরি তাকে রেজিস্ট্রেশনটাকে সাসপেনশন করা হয়। আপনি তো প্রসিডিউরাল কথা বলছেন, কিন্তু সেই প্রসিডিউর যে মানা হচ্ছে না সেটা তো আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি। আপনি যেটা বললেন মুখে মুখে সবকিছু হচ্ছে। আমি একটু নীলাদ্রি বাবুর কাছে আসবো। নীলাদ্রি বাবু, আইনে তো আমরা জানি প্রচুর নথিপত্র সবকিছু লাগে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি সেটা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল হোক বা মুখ্যমন্ত্রী একেবারে মুখে মুখে বদলি করে দিচ্ছেন আরজি কর থেকে ন্যাশনালে। আবার আমরা দেখতে পাচ্ছি সব থেকে বড় যেটা বিষয়, আপনি আরো ভালো বলতে পারবেন, যে কোন
কোনো একটা ঘটনা, এত বড় একটা ঘটনা অভয়াকাণ্ড, সেটা ঘটে যাওয়ার পর সন্দীপ ঘোষ তখন অধ্যক্ষ, তিনি 9:58 সকালে টালা থানাকে ফোন করছেন যে এরকম একটা ঘটনা ঘটেছে। তারপর 2টোর পরে দুপুরে তার জিডি হচ্ছে, অভিযোগটা গিয়ে সেখানে সুপার নাকি করছেন। কিন্তু এটা কি আদৌ হতে পারে? সবকিছু এত মৌখিক, টেলিফোন, কেন? এটা কি আদৌ গ্রহণযোগ্য? আইনজীবী হিসেবে আপনার কি মনে হয়? আমি একটা করে বলছি। প্রথম কথা, যে এই যে সাসপেনশনের যে কথাটা বলছে, আইনটা খুব ক্লিয়ার যে কোনো ক্ষেত্রে সাসপেনশন করতে গেলে শোকজ নোটিশ দিতে হবে। যেই অ্যাকিউজ থাকুক না কেন, হি হ্যাজ টু বি গিভেন এ চান্স টু রেসপন্ড। আমরা এটাকে বলি প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস। এবার এই ক্ষেত্রে এটা মৌখিক হয়েছে কি চিঠি লিখে হয়েছে কি শোকজ নোটিশ দেওয়া হয়েছে, সেটা কিন্তু পাবলিক ডোমেনে কোনোখানে নেই। আমি তাহলে ধরে নিতে হবে যে আইনটাকে ফলো যদি করতে হয় তাহলে একটা শোকজ নোটিশ দিয়ে ওর এক্সপ্লেনেশন নিয়ে তারপর সাসপেন্ড করতে হবে। এবার যদি সেকেন্ড পার্টটাতে আসছে আপনার প্রশ্নটার, যেখানে আপনি বলছেন যে সন্দীপ ঘোষ 9:35 ফোন করেছিল, তারপর 2টোর সময় গিয়ে এফআইআর হয়েছে। হ্যাঁ, ডিলে ইন এফআইআর ইজ ডেফিনেটলি দেয়ার, সুপ্রিম কোর্টও বলেছে ডিলে ইন এফআইআর হয়ে। কিন্তু এখন যেটা দেখতে হবে, যেহেতু সিবিআই জিনিসটা করছে, সিবিআইয়ের কাছে 90 দিন টাইম আছে আন্ডার দি ভারতীয় নাগরিক সাক্ষরতা নিয়ম, যেটা নতুন আইনটা আছে, 90 ডেজ টাইম আছে ইনভেস্টিগেশনটাকে কমপ্লিট করার জন্য। আর আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে সন্দীপ ঘোষ যে কেসটাতে অ্যারেস্ট হয়েছে, এটা কিন্তু দুর্নীতির কেসে অ্যারেস্ট হয়েছে না, দুটো কেসে অ্যারেস্ট হয়েছে। প্রথমে দুর্নীতির কেসে অ্যারেস্ট হয়েছেন, তারপর ধর্ষণ ও খুনের ঘটনাতেও অ্যারেস্ট হয়েছেন। হ্যাঁ, বাট ওখানে অ্যালিগেশনটা কি ওনার এগেইনস্টে? ওখানে অ্যালিগেশনটা হবে ফর ডিস্ট্রাকশন অফ এভিডেন্স এবং লার্জার কনস্পিরেসি, বৃহত্তর ষড়যন্ত্র, ফর নট অ্যালাউইং দ্য ইনভেস্টিগেশন টু প্রসিড। এই যে সেকশনটা রয়েছে, যেটা আগে সেকশন 120B ছিল আইপিসিতে, এই সেকশনটা আমার মনে হয় সিবিআই কে প্রুভ করতে খুব টাফ হবে। কারণ এই সেকশনটা আপনি যে কথাগুলো বলছেন আইনজীবী হিসেবে এগুলো করা উচিত, কিন্তু ছত্রে ছত্রে এটা আপনিও নিশ্চয়ই মানবেন যে এগুলো করা হয়নি। শতরূপ ঘোষ সিপিআইএম নেতা আমাদের সঙ্গে প্যানেলে এসেছেন, ডিবেটে যোগ দিয়েছেন। শতরূপ, আপনার কাছ থেকে জানতে চাইবো যে যিনি বলছেন মেয়েকে হারিয়ে যদি মুখ্যমন্ত্রী এই ব্যবস্থাটা আগে নিতেন তাহলে সন্তানহারা হতেন না, কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু একই অবস্থান, তিনি জানলে এত কিছু হতোই না, তিনি তো কিছু জানতেনই না। দেখুন, ডক্টর আক্তার আলী যখন ওনাকে জানিয়েছিলেন বা ওনার দপ্তরকে জানিয়েছিলেন সন্দীপ ঘোষের দুর্নীতির কথা, তখন সন্দীপ ঘোষকে শাস্তি দেওয়ার বদলে আক্তার আলীকে শাস্তি দিয়েছিলেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজটা সেদিন করতেন, কারুর হয়ে, মানে সিপিএমের হয়েও না, বিজেপির হয়েও না, টিএমসির হয়েও না, কারুর হয়ে না, খালি যদি মুখ্যমন্ত্রী হিসেবে ওনার করণীয় কাজটুকু উনি করতেন, তাহলে মেয়েটি আজকে বেঁচে থাকতো। মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী এই মৃত্যুর জন্য। আমি আস্তে আস্তে শুনছিলাম আলোচনাগুলো, আমি কতগুলো কথা বলছি। প্রথম কথা হচ্ছে, এই যে শোকজ যেদিন সন্দীপ ঘোষকে করা হয়েছিল, সেদিনই আমি প্রশ্নটা করেছিলাম, বোধহয় খুব সম্ভবত আপনাদের চ্যানেলেও বা অন্যত্র। ধরুন, মানে এদের তঞ্চকতাটা কীরকম দেখুন। যতদিন লোকটা জেলের বাইরে ছিল, 10-12 দিন ধরে তাকে ইনভেস্টিগেট করা হচ্ছে। প্রথমে 4 দিন রাজ্যের পুলিশ, তারপর 10-12 দিন সিবিআই, 15-16 দিনে শোকজ করলো না। অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে সে জেলে চলে গেল, তারপরে তাকে শোকজ করছে, করে বলছে 3 দিনের মধ্যে উত্তর দাও, নাহলে তোমাকে আমরা সাসপেন্ড করবো, তোমার বিরুদ্ধে ব্যবস্থাটা নেব। জেলে গিয়ে ওকে শোকজের চিঠিটা দিয়ে আসবেই বা কে, আর জেল থেকে শোকজের উত্তরটাই বা দেবে কে? মানে আমি এটা বলার চেষ্টা করছি, এই সুদীপ্ত রায়রা মেডিকেল কাউন্সিলের মাথায় বসে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নাটকটাও এমনভাবে সাজালো যে নামকা বাস্তে ওরা সাসপেন্ড করলেও সন্দীপ ঘোষ যেদিন কোর্টে গিয়ে বলবে, দেখুন আমি তো জেলে ছিলাম, আমাকে শোকজ করছে, আমি কী করে উত্তর দেবো, কী করে কী হবে, সেই মুহূর্তে সাসপেনশনটা কোর্ট থেকে কোর্টের নির্দেশে উঠে যাবে। মানে সাজিয়েছিলই, মানে কি বলছে বুঝতে পারছেন, ইচ্ছে করে আপনাকে নোবল দিয়েছিল যাতে আপনি বেরিয়ে গিয়ে 6টা মারতে পারেন। এই হচ্ছে এদের তঞ্চকতা। 2 নম্বর কথা হচ্ছে, আমি আস্তে আস্তে শুনছিলাম ডাক্তারবাবু বলছিলেন, সঠিকভাবেই বলছিলেন, যারা মৌখিক নির্দেশের বেসিসে সাসপেন্ড করা হয়েছে বা রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছিল, আরে মেডিকেল কাউন্সিলটাই তো চলছে মৌখিকভাবে। এই যে মানস চক্রবর্তী বলে যে রেজিস্ট্রার, যে সে কীভাবে রেজিস্ট্রার হয়ে আছে, আমি যদি খুব ভুল বলি উনি আমায় ঠিক করে দেবেন, তাকে তো সুদীপ্ত রায় 6 মাস অন্তর অন্তর মুখের কথা এক্সটেনশন দিয়ে রেজিস্ট্রার করে রেখে দিয়েছে। কোথাকার নির্বাচিত রেজিস্ট্রারে? মেডিকেল কাউন্সিল যে আবার তৈরি হয়েছিল, কীভাবে তৈরি হয়েছিল আমরা জানি না, আমরা দেখিনি। কীরকম জাল ব্যালট পেপার ছাপিয়ে জাল নির্বাচন করে তৃণমূল কংগ্রেসের এই তথাকথিত ডাক্তারগুলো এই মেডিকেল কাউন্সিলকে বানিয়েছে। এই শান্তনু সেন, অভিক দে, বিরূপাক্ষ, সুদীপ্ত রায় থেকে শুরু করে সুকান্ত রায়, এই সবকটা ক্রিমিনাল মিলে কীভাবে বানিয়েছে। আমার কাছে সেই ব্যালট পেপারের কপি আছে, আপনারা চাইলে এখন দেখাতে পারি। অর্জুন দাশগুপ্ত ওখানে প্রার্থী ছিলেন বামপন্থী প্যানেলে, অর্জুন দাশগুপ্তর নামটা ব্যালট পেপারে রাখেনি, সিরিয়াল নাম্বার অনুযায়ী তার 11 নম্বরে নাম থাকার কথা। 1 নম্বরে যার নাম ডক্টর বিশ্বজিৎ ভাদুরী, তিনি বেচারা তার নামটাকে আরেকবার 11 নম্বরে রেখে দিয়েছে। মানে একটা ব্যালট পেপারে চিন্তা করুন,
একজন লোকের নামই বাদ দিয়ে অন্য একজনের নাম দুবার রেখেছে। এই জাল ব্যালট পেপারে ব্যালট করে ভোট করে এরাই জাল মেডিকেল কাউন্সিল বানিয়েছে। সেই মেডিকেল কাউন্সিল আবার লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অবিলম্বে তো এই মেডিকেল কাউন্সিলটাকে ডিসলভ করে এর মাথায় যারা বেআইনিভাবে বসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমার লাস্ট কথা বলছি অঙ্কন, এক সেকেন্ড আমি লাস্ট কথা বলছি। দেখুন প্রশ্নটা না এটা টেকনিক্যালিটির নয়, প্রশ্নটা ইন্টেনশনের। আজকে সন্দীপ ঘোষকে যে তৃণমূল গভর্নমেন্ট বাঁচাতে চায় এই ইন্টেনশন তো মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন একদম প্রথম দিন, যেদিন উনি বলেছিলেন যে সন্দীপ ছাড়তে চাইছে কিন্তু ওকে আমি ন্যাশনালের মাথায় আবার বসালাম। যে সন্দীপ ঘোষ 2018 সালে হংকংয়ে একজনকে মোলেস্ট করে, একজন পুরুষ হেলথ স্টাফকে মোলেস্ট করে জেল খেটেছিলেন, সেই লোকটাকে একজন মোলেস্টারকে জেল খাটা মোলেস্টারকে মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করের মতো মেডিকেল কলেজের মাথায় প্রিন্সিপাল করে বসালেন। কিন্তু আপনি এটা কি করে বলছেন? আমি আবার বলছি, যিনি রাজ্যে ঘটে যাওয়া এতগুলো স্ক্যামই জানেন না, তিনি হংকং এ কি হয়েছে সেই স্বাস্থ্যমন্ত্রী কি করে জানবেন? এটা তো ভাবতে হবে। আপনাকে একটা কথা বলি, কি করে জানবেন এগুলো? একটা কথা বলি, কোন সরকারি চাকরি না, একটা পিওনের পোস্টে, গ্রুপ ডি পোস্টে যখন কেউ সরকারি চাকরি পায় না, তারও ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন হয়, পুলিশ ভেরিফিকেশন হয়। আর সেখানে গেজেটেড র্যাঙ্কের একজন অফিসার হংকংয়ে একজন ভারতীয় নাগরিক গ্রেপ্তার হচ্ছে মানে জানবেন ভারতের এমবাসিতে তার খবর আছে, প্রত্যর্পণ করা হয়েছে পরবর্তীকালে তাকে, ভারত সরকারের মাধ্যমে প্রত্যর্পিত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার জানতো না? একটা গ্রুপ ডি কেরানির যেখানে ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন হয়, পুলিশ ভেরিফিকেশন হয়, সেখানে গেজেটেড র্যাঙ্কের অফিসারের পোস্টিং দেওয়া হলো সন্দীপ ঘোষকে ভেরিফিকেশন ছাড়া, এগুলো না জেনে। আর রাজ্যপালের বিরুদ্ধে একজন নাকি মোলেস্টেশনের কেস করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার একা রাজভবনে যেতে এখন ভয় করে, রাজ্যপালের বিরুদ্ধে মোলেস্টেশনের কেস হয়েছে বলে। আর সন্দীপ ঘোষ মোলেস্টেশন করে জেল খেটেছে, ওর কাছে একা পায়ের প্লাস্টার করতে যেতে আপনার ভয় করতো না? সুতরাং এই যেগুলো করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, আরে মুখ্যমন্ত্রী স্বয়ং সন্দীপ ঘোষের পেছনে রয়েছে। আর সন্দীপ ঘোষ যদি এখন জেলে বসে তুলে দেয়, এদের বিপদ আছে।